আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সার সামনে চ্যাম্পিয়ন্স লিগের নতুন একটা মিশন আছে এবং এটা নিয়ে বিন্দুমাত্র ডাউট করার কোনো আসলে সুযোগ নেই, জায়গা নেই যে চ্যাম্পিয়ন্স লিগ নামটা শুনলে বার্সা ফ্যানদের মনের মধ্যে অবস্থাটা সাম্প্রতিক বছরগুলোতে খুব একটা বেশি ভালো হচ্ছে না। বিশেষ করে ওই মানুষটা যাওয়ার পরে সত্যি অর্থে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার অবস্থানটা একেবারে ভালো নয়। যদিও আমরা আশা করছি হ্যান্সি ফ্লিক চ্যাম্পিয়ন্স লিগে বার্সার এই দীর্ঘ খরাটা কাটাতে পারবেন, অন্তত ভালো কোনো একটা কিছু দেখব। একেবারে ট্রফির দিকে এখনই চলে যাচ্ছি না, তবে বেটার কোনো একটা কিছু আমরা আশা করতেই পারি। এখন জানি না কতটুকু এই পয়েন্টে সে একমত হবেন, যে আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের ডাইনামিক্সটা অনেকটুকু ভিন্ন এবং বার্সা এই ভিন্ন ডাইনামিক্সে প্রবল চাপের মুখে চ্যাম্পিয়ন্স লিগে বারবার ভেঙে পড়ে এবং বার্সা যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ খেলার প্রিপারেশন যে নেয়, যে মাইন্ডসেটটা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যায়, সেখানে বড় রকমের পরিবর্তনের দরকার আছে। কারণ বার্সা অনেক দিন ধরে এমন সিচুয়েশনে কিন্তু ভুগছে। যেমন সিম্পল উদাহরণ দিই, সাধারণত লিগ ক্যাম্পেইনে যে জিনিসটা হয় যে একটা ম্যাচ আপনি খেলতে যান, সেখানে আপনি অবশ্যই জয়ের জন্য খেলেন, অ্যাওয়ে ম্যাচও আপনি জয়ের মানসিকতা নিয়ে যান, তবে অনেক সময় রেজাল্টটা আপনার পক্ষে না আসলে আপনার এক্সট্রা পুশটা করতে হয় না, নকআউটের সেই হিসাবগুলো মেলাতে হয় না। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে ডু অর ডাই সিচুয়েশন বারবার করে আসে এবং প্রায় প্রতিটা ম্যাচই তখন ডু অর ডাই সিচুয়েশনের মতো হয়ে যায়। এর পাশাপাশি গেম প্লেতেও বড় রকমের একটা কিন্তু পরিবর্তন আসে। যেমন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের কথাও যদি আমরা ধরি, রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচটাও দেখলাম। সাম্প্রতিক বছরগুলোতে অনেক ফুটবল অ্যানালিস্টরা বলছেন, রীতিমতো যোগ করে বলা শুরু করেছেন, এখন এটা অনেকটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রিয়ালের বিপক্ষে কেউ আসলে আগে গোল করতে চায় না এবং পুরো একটা ম্যাচে রিয়ালের বিপক্ষে আপনি 1-0 গোলে এগিয়ে থেকে ডমিনেটিং ফুটবল খেললেও শেষের 10 থেকে 15 মিনিট রিয়াল মাদ্রিদ যে পরিমাণ প্রেশার আপনার উপর ক্রিয়েট করবে, ওখান থেকে 1-0 স্কোর লাইনটা তারা যে কোনো মুহূর্তে 1-1, 2-1 এমনকি 3-1ও করে ফেলতে পারে। এই যে ভিন্ন একটা ডায়নামিক্স, যেখানে গোল করাটা বা লিডে থাকাটা সবসময় আপনাকে গ্যারান্টি কোনো একটা সিচুয়েশন দেয় না, বরঞ্চ প্রতিপক্ষের জন্য অনেক ক্ষেত্রে শেষের 10 থেকে 15 মিনিটে গেমটা সহজ করে ফেলে। এটা চ্যাম্পিয়ন্স লিগের সত্যিকার অর্থে প্যারামিটার। এখানে চিন্তাধারাটা, গেম প্ল্যানটা, স্ট্র্যাটেজিটা, প্লেয়ারদের অ্যাপ্রোচটা, কোচের ভাবনাটা সব কিছু অন্য সকল কিছুর চেয়ে অনেকাংশে ডিফারেন্ট হয়। বার্সা এই জায়গাতে এসে কিন্তু ভুগছে। বার্সার কাছে সহজাতে লিগে তারা যে অ্যাপ্রোচে খেলে, সে একই রকম অ্যাপ্রোচ গেম প্ল্যানে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে। আমার কাছে মনে হয় এখানে বড় রকমের একটা পরিবর্তন আসা উচিত। মনস্তাত্ত্বিক ব্যাপার, চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারগুলোর পাশাপাশি এটাও আমার কাছে খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর। এরপর আরও একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে যায়। আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ কিংবা এমন টাইপের নকআউট স্টেজ টুর্নামেন্টে আপনার বেঞ্চে কি পরিমাণ অপশন আছে এবং আপনি প্ল্যান এ থেকে প্ল্যান বি, সি এগুলোতে কিভাবে সুইচ করতে পারছেন, এটা কোচের জন্য অনেক বেশি করে ভাইটাল হয়। বার্সার কাছে প্ল্যান এ নিয়ে এত বেশি চিন্তাভাবনা থাকে যে কোনো সময় প্ল্যান বি, কোনো সময় প্ল্যান সি থাকে না। আরও একবার বার্সা ফ্যান হিসেবে আমি রিয়ালের এক্সাম্পলটা টানতে চাই। সর্বশেষ ম্যাচও তারা যে ম্যাচটা দিয়ে 3-1 ব্যবধানে জিতে তাদের গেম প্লেটা শুরু করলো, সেই ম্যাচও দেখবেন স্টুটগার্টের বিপক্ষে তাদের কিন্তু প্ল্যান এটা কাজে লাগেনি। স্টুটগার্ট কিন্তু একটা সময় স্কোর লাইন 1-1 করে ফেলেছিল এবং একটা সময় মনে হচ্ছিল যে এই ম্যাচটা ড্রয়ের দিকে যাবে। তবে যখন কোনো কিছু কাজে লাগছে না, যখন আপনার ডিরেক্ট ওপেন প্লে থেকে গোল আসছে না, কাউন্টার অ্যাটাক অনেক ভালো হচ্ছে না বা রেজাল্ট আসছে না, তখন কিন্তু লুকা মডরিচের দুর্দান্ত একটা কর্নার থেকে অ্যান্টোনিও রুডিগার গোল করলেন। বার্সা কিন্তু এরকম প্ল্যান বিতে হেডেড অ্যাটেম্পটে ভিন্ন স্টাইলে যেতে পারে না। সাবস্টিটিউট বেঞ্চ থেকেও কিন্তু এনরিক গোল করেছেন। লুকা মডরিচ, এনরিকরা বা দ্য গুলার নেমে কিন্তু গেমের টেম্পোটাই কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। বার্সার ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় যে স্টার্টিং লাইনআপটা যথেষ্ট ভালো এবং স্টার্টিং লাইনআপে যে প্লেয়াররা আছেন তারা যথেষ্ট ডমিনেট করে ফেলছেন। ম্যাচের 70 মিনিট পার হয়েছে, 75 মিনিট পার হয়েছে, এখনও আপনি ডমিনেট করছেন। তবে একটা দুটো সাবস্টিটিউট আপনার তখন করাই লাগে, প্লেয়াররা টায়ার্ড থাকে। একটা দুটো সাবস্টিটিউশনের পরে, নিজের সাবস্টিটিউশনের পরে কিংবা কিছু ক্ষেত্রে প্রতিপক্ষের সাবস্টিটিউশনের পরে আপনি আর গেমটাকে সেভাবে কন্ট্রোল করতে পারছেন না। বার্সা কোচদের কাছে কিন্তু সেই প্ল্যান বি, প্ল্যান সি রেডি থাকে না এবং আরও ইম্পর্টেন্ট কথা, তারা নিজে এটার কিন্তু আসলে সাফাই গাইতে পারেন যে যথেষ্ট প্লেয়ারও কিন্তু বেঞ্চে থাকে না। বার্সার
বার্সার এই মুহূর্তে মিডফিল্ডে 4-2-3-1 যদি একটা সিস্টেম ধরি, সেখানে সত্যিকার অর্থে ডিফেন্সিভ মিডফিল্ডে একজন ডিফেন্সিভ বা হোল্ডিং মিডফিল্ডার এর সাথে একজন বক্স টু বক্স মিডফিল্ডারের একটা ডুও থাকার কথা। সাধারণত চ্যাম্পিয়ন্স লিগের এমন একটা কম্পিটিশন অ্যাপ্রোচ করার সময় আপনার ডবল ডুও থাকার কথা, অর্থাৎ প্রত্যেকটা পজিশনে অন্তত আপনার 4-2-3-1 দুয়ে ব্যাকআপ থাকা উচিত। বার্সা কিন্তু মিডফিল্ডে অপশনই পাচ্ছে না, একের পর এক প্লেয়ার ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভুগছেন। ফাইনাল থার্ডে রবার্ট লেভানডফস্কি যদি আপনার টপ গোল স্কোরার হন, তাহলে আপনার একজন ব্যাকআপ গোল স্কোরার দরকার, যিনি কিনা শেষ মুহূর্তে এসে লেভানডফস্কি যা যা অফার করেন তার বিপরীতে গিয়ে ভিন্ন কিছু অফার করতে পারবেন। গত সিজনে রিয়ালে যেটা হোসেলু অফার করেছেন, বার্সার কাছে এই সেকেন্ড অপশনটা নেই। পাও ভিক্টর একটা অপশন হবেন কিনা জানি না, তবে লেভানডফস্কি যখন মাঠ থেকে উঠে যান, নাম্বার 9 পজিশনে ডিবক্সের মধ্যে কে ঢুকবেন সেটা কিন্তু ক্লিয়ার কাট ভাবে নেই। এই যে যথেষ্ট প্লেয়ার না থাকা এবং কোচদের সুইচ করতে না পারা, যে প্ল্যান এ আমার কাজ করছে না, আমি নেক্সট প্ল্যানে যাব অথবা ভিন্ন কিছু করার চেষ্টা করবে, এটা অনফিল করতে না পারাটা চ্যাম্পিয়ন্স লিগের মতো কম্পিটিশনে বার্সার জন্য বড় একটা চিন্তার কারণ হচ্ছে। আমি কোনোভাবেই ফ্লিক একই পথে হাঁটবেন সেটা তো বলছি না, আশা করছি ফ্লিক এগুলো সমাধান করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিফেন্স বার্সার জন্য সবসময় বড় সমস্যা। থিবো কোর্তোয়া গতকালকের ম্যাচটাও রিয়ালের জার্সিতে 6টা সেভ করে অনেকটা একক কৃতিত্বে রিয়ালকে খেলায় ধরে রেখেছিলেন। আমি জানি অনেকেই হয়তো একমত হবেন না, তবে মার্ক আন্দ্রে টের স্টেগানের সেই একক কৃতিত্বে চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স ব্রিলিয়েন্স কিন্তু আমরা অনেক সময় দেখি না। অনেক সময় অনেক ভালো পারফরমেন্স দেন, অনেক সময় খুব বাজে ম্যাচ কাটান। ডিফেন্সও একই রকমের কথা প্রযোজ্য। গত সিজনে কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে, প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে যেভাবে রোনাল্ডো আরাউহোরা স্ট্রাগল করেছেন সেটা কিন্তু আমাদের এখনো মনে আছে। তাই ডিফেন্সে সলিডিটি এটা হ্যান্সি ফ্লিকের সবচেয়ে বড় একটা কাজ। জানি এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা হচ্ছে না, বার্সা মূলত এমন একটা ক্লাব যারা গোল করতে পছন্দ করে। ফাইনাল থার্ড, মিডফিল্ড, টিকি টাকা, দুর্দান্ত ডিফেন্স, স্প্লিটিং পাস, এমন টাইপের জিনিস নিয়ে কথাবার্তা অনেক বেশি হয়। তবে ডিফেন্স আপনাকে ট্রফি জেতাবে। ডিফেন্স নিয়ে বার্সার এখনও অনেক কাজ করার, অনেক চিন্তা ভাবনা করার সুযোগ আছে। এই পয়েন্টগুলো নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই জানাবেন। আদিওস ভিস্কা এল বার্সা।